বাংলাদেশের সরকার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা যাই বলুক না কেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিংবা ভারত খুব দ্রুত শেখ হাসিনার সেখান থেকে বসে যোগাযোগ বন্ধ করে দেবে, এমন ভাববার কোনো কারণ নেই। এবং দ্বিতীয়ত, বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে পাবে না, এবং সেই উদ্বেগে খুব দ্রুত ভারত উদ্যোগ নিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবেন, এমন ভাবারও কোনো কারণ নেই। বরং বাংলাদেশে মববাজি চললে, অশান্তি চলতে থাকলে, বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম মুর্শিদাবাদ, সেভেন সিস্টার্সের রাজ্য এসব নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ করবার জন্য শাহাদা বরণের ডাক দিলে, মানে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দিলে, কিংবা বাংলাদেশে 32 নম্বর দিনের পর দিন ভাঙা হলে এবং নানা রকম ডানপন্থা এবং চরমপন্থা উস্কে উঠলে শেষ পর্যন্ত মোদির রাজনীতির লাভ এবং সর্বভারতীয় দল হয়ে উঠতে বিজেপির একটা বড় বাধা 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য 2026 সালের নির্বাচন পর্যন্ত অশান্ত বাংলাদেশ, ডানপন্থার বাংলাদেশ, চরমপন্থার বাংলাদেশ, সীমান্ত অশান্ত যে বাংলাদেশ করে রেখেছে, সে বাংলাদেশ শেষ পর্যন্ত মোদির রাজনীতির জন্য লাভজনক। দেখুন, বাংলাদেশ সরকার 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা কেন ভারতে বসে বক্তৃতা দিতে পেরেছেন ভার্চুয়ালি, এবং তার প্রভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে, 32 নাম্বার ভাঙা হয়েছে, সারা বাংলাদেশ জুড়ে আগুন ভাঙচুর হয়েছে, ডাক দিয়েছে ভারতের রাষ্ট্রদূতকে, ডেকে বলেছে যে এটা বাংলাদেশ পছন্দ করছে না। দিল্লি উল্টো দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকেছে, ডেকে বলে দিয়েছে বাংলাদেশ তার আভ্যন্তরীণ শাসনের সমস্যার জন্য ভারতকে দায়ী করছে, তাকে নেতিবাচকভাবে দেখাচ্ছে, এটা ভারত পছন্দ করছে না। দেখুন, সেই আগস্ট মাস থেকে এই সরকার ক্ষমতায় এসেছে পর থেকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক ক্ষোভ বলছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে। দেখুন, বাংলাদেশে এ ধরনের মববাজি চলছে, একেও রাজনৈতিক ক্ষোভ বলছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে। এই পুরো বিষয়টি আসলে বিজেপির রাজনীতির জন্য অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠেছে। অন্যদিকে দেখুন, ভারত বলে দিয়েছে বাংলাদেশ সরকারকে যে তারা কোনোভাবেই এই সরকার, যেহেতু তারা একে অনির্বাচিত অসাংবিধানিক সরকার মনে করে, অনির্বাচিত অসাংবিধানিক এই সরকারের সঙ্গে তারা শীর্ষ পর্যায়ে বা খুব আনুষ্ঠানিক পর্যায়ে কোনো চুক্তিতে বা কোনো সম্পর্কে যাবে না, তারা নির্বাচিত সরকার আসবার জন্য অপেক্ষা করবে। এদিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন ডিসেম্বর মাসে এসেছিলেন, তিনি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছেন। তিনি একথাও জানিয়ে গেছেন যে হাসিনা তাদের গেস্ট, শেখ হাসিনা তাদের অতিথি, এবং ভারতে মনে রাখবেন সকল রাজনৈতিক দলের ঐকমত্য আছে শেখ হাসিনাকে সেখানে রাখবার ব্যাপারে। কাজেই বিজেপি এই নিয়ে কোনো বিব্রত নয়, বিপদে নয়, এবং বলে দিয়েছে যে শেখ হাসিনা তাদের অতিথি। কাজেই এই শেখ হাসিনার প্রসঙ্গ যত কম তোলা হবে দুদেশের সম্পর্ক তত ভালো থাকবে। ওদিকে বাংলাদেশের সরকার আমাদেরকে বুঝ দিচ্ছেন যে তারা নাকি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে গণহত্যার বিচারের জন্য। কিন্তু দেখুন, আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল, মানে ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের, কূটনৈতিক যোগাযোগের সবচেয়ে প্রাথমিক পর্যায়ে একটা নোট ভার্বাল দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং আপনারা হয়তো অনেকে জানেন, বা আপনাদেরকে বলি, এই নোট ভার্বাল হচ্ছে এমনই একটা কমিউনিকেশন, এমনই একটি যোগাযোগ যে এই নোটে, এই বার্তায় কারো কোনো স্বাক্ষরও থাকে না। একটা লেটার হেডে, হয়তো দূতাবাসের লেটার হেডে এই নোট ভার্বাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেছে। কাজেই ভারত সরকারের শীর্ষ পর্যায়ে তাতে নড়ে চড়ে বসবেন, কারণ ভারত সরকার এই প্রশ্ন করছেন যে কেন বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন এবং যোগাযোগ করে শেখ হাসিনাকে পাঠালেন। কাজেই সেই উত্তর ছাড়া কিংবা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাইতে হলে বাংলাদেশ সরকারকে গণহত্যার যেসব প্রমাণ হাজির করে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে, সেসব কোনো কাগজপত্র ছাড়া একটা স্বাক্ষরবিহীন নোট ভার্বালের প্রেক্ষিতে ভারত সরকার এর উত্তর দেওয়ার যেমন প্রয়োজন মনে করছে না, ঠিক তেমনি প্রয়োজন মনে করছে না যে এই কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিতে হবে। এবং দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে সর্বশেষ বলে দেওয়া হয়েছে যে শেখ
হাসিনার ব্যক্তিগত মত, উনি ভার্চুয়ালি যা দিচ্ছেন, এসব নিয়ে ভারতকে দোষারোপ করা চলবে না। দেখুন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে মাস্কাটে। সেখানেও কিন্তু এই দুই দেশ আসলে তাদের এই দুই দেশের সম্পর্কের নেতিবাচকতা নিয়েই আলাপ করবে। তো এই নেতিবাচকতা আসলে কোন রকম উদ্বেগে, বিরাট কোনো উদ্বেগে আপাতত যে বিজেপি সরকারকে ফেলছে না, তার একটা কারণ আসলে তার সুসংহত রাজনৈতিক অবস্থান ভারতে এই নেতিবাচকতার ফলে। কাজেই ভারত বাংলাদেশ সম্পর্ককে যখন আমরা বিবেচনা করব, তখন মনে রাখতে হবে যে রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় ভারতে, এবং সেই রাজনৈতিক সরকারকে প্রথম কৌশল যেটি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে নিজের রাজনীতিকে, নিজের অবস্থানকে সুসংহত করা। এবং অশান্ত বাংলাদেশ বিজেপির রাজনীতির জন্য আশীর্বাদী বটে। গাজীপুরে শনিবার এক রাতেই ডেভিল হান্ট অভিযান চালিয়ে, যৌথ বাহিনীর যে অভিযান চলছে সারা দেশে, শুধুমাত্র গাজীপুরেই সেখানে 40 জনকে আটক করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর পেরিয়েছে। মানে মনে রাখতে হবে, পুলিশ এই সংখ্যাটুকুই জানিয়েছে এবং সংবাদ মাধ্যম এটুকুই জানতে পেরেছে এবং এই সংখ্যাটাই লিখেছে। তো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার প্রয়োজন পড়ে নাই। পুলিশ সুপার বলেছেন যে এরা নানাভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন, কাজেই এদেরকে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করে ফেলা হয়েছে। এখন আপনাদের তো মনেই আছে, এই ঘটনা তো বাংলাদেশের এখন প্রধানতম ঘটনা, যে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল বীর, তারা গিয়েছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় মাঝরাতে ডাকাতি করতে কিংবা ভাঙচুর করতে। মানে কি মহান কাজে গিয়েছিল মাঝরাতে আরেকজনের বাড়িতে, যে মানে খালি বাড়িতে, সে বিষয়ে আমার কোনো ধারণা নাই, কিংবা সরকারও সেটা জানতে চান নাই। কিন্তু তারা যখন ওই ডাকাতি বা ভাঙচুর করতে গিয়েছিলেন, তখন স্থানীয় লোকজন কেন তাদের পিটিয়েছে, প্রতিরোধ করেছে, এবং তখন কেন পুলিশকে ডেকে পাওয়া যায় নাই, সেই জন্য তারা গতকাল ঢাকা, গাজীপুর, মানে সবখানে ব্যাপক মিছিল, মিটিং করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বীরদের, যাদেরকে মানুষ গণপিটুনি দিয়েছে, তাদেরকে হাসপাতালে গিয়ে দেখা করেছেন, বিচারের আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে তার কার্যক্রম বা তাতে তার চাকরি নিশ্চিত করা যায় নাই। মানে তিনি যে পদে থাকতে পারবেন এই ব্যাপারটা নিশ্চিত না হয়, তিনি এরপর সারা দেশব্যাপী ডেভিল হান্ট অভিযান পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছেন যৌথ বাহিনীকে। জাহাঙ্গীর আলম বলেছেন যে যতদিন ডেভিল শেষ না হবে ততদিন যৌথ বাহিনীর এই অভিযান চলবে। আসলে এই ডেভিল হান্ট চালিয়ে যাওয়া ছাড়া সার্জিস আলমদের বা এই সার্জিস আলমরা যাদের ক্ষমতায় বসিয়েছেন, এই উপদেষ্টা পরিষদের আসলে আর কোনো উপায় নাই। কারণ বাংলাদেশে রাজপথ দখল রাখার, একে মববাজির অধীনে রাখার, ভয়ের যে রাজত্ব তারা কায়েম করেছেন, সেই রাজত্ব কায়েম রাখা, যেখানে সেখানে আগুন দেওয়া, যাকে তাকে গিয়ে গণপিটুনি দেওয়া, যে কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়া, যে কোনো স্থাপনা ভাঙা, কিংবা আজ 32 নম্বরে আগুন দিয়েছি, কাল সচিবালয়ে দেব, এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়া, সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া, এই যে একটা রাজত্ব এরা কায়েম করেছেন, এটা কায়েম করে রাখার একমাত্র উপায় ডেভিল হান্ট, মানে যাকে বলে উইচ হান্টিং, একটা শব্দ তো প্রচলিতই আছে, একদম সেই মেথডে ডেভিল হান্ট করে যাওয়া, যে কাউকে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দেওয়া এবং তাদেরকে হান্ট করে যাওয়া। কারণ মনে রাখতে হবে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সেপ্টেম্বর মাস থেকে বলছে তারা রাজনৈতিক দল গঠন করবে। এখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে নাই। এই রাজনৈতিক দল গঠন করা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুব সহজ কখনো হবে না। কারণ দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্যাচ লাগিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, সরকারের থেকে এই যদি এরা রাজনৈতিক দল গঠন করে, তারপরে তারা বলছে তারা নির্বাচনে যাবে, নির্বাচনে যায়, তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না, সরকারকে তাহলে নিরপেক্ষ হতে হবে। আর ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত, সার্জিস, সচিবালয় সহ সর্বত্র মববাজি, তদবিরবাজি, চাঁদাবাজি, আর বড় বড় গাড়িতে চড়া, প্রায়ই গাড়ির দুর্ঘটনায় পড়া, এরকম নানা কিছু চালিয়ে যাবে, নায়কোচিত কাজ। আর অন্যরা বাইরে বসে রাজনৈতিক দল গঠন করবে। কাজে ওই দলের ভেতরেও, জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেও এই নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে।
দেশের নানা জায়গায় এরা নিজেদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ করছেন, খোদ রাজধানীতে হাসপাতালে গেছেন। অন্যদিকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা কি রাজনৈতিক দল গঠন করতে হলে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে যাবেন? এখন শুরু হয়েছে ঠেলাঠেলি, নাহিদ যাবেন না আসিফ যাবেন না মাহফুজ যাবেন নাকি কেউই যাবেন না। এই ঠেলাঠেলির মধ্যে পড়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব দ্রুত রাজনৈতিক দলের ঘোষণা দেবে সেই সম্ভাবনা কম। কাজেই এরা আসলে রাজপথে মূলত থাকবেন একটা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিস্টের দোসরের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং এই যুদ্ধ তাদের খুব সহজে শেষ হবে না। ডেভিল হান্ট কি শুধু আওয়ামী লীগ ধরে শেষ হবে? সেটা কিন্তু হবে না। এরই মধ্যে যুবদল নেতা তৌহিদুল কোনো মামলা ছিল না, কুমিল্লায় বাড়ি থেকে 2:30টার সময় সেনাবাহিনী তাকে তুলে নিয়ে পরের দিন মৃত অবস্থায় পরিবার তাকে ফেরত পেয়েছে, পিটিয়ে মেরেছে তাকে। তো শুধু যুবদল নেতা তৌহিদুলের ঘটনাটা জানা গেছে এবং যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু হয়েছে বলে হয়তো খবরটা এতটা জোরালোভাবে এসেছে। কিন্তু দেখুন, সারা দেশে আসলে বিএনপিও এই ডেভিল হান্ট থেকে শেষ পর্যন্ত মুক্ত থাকবে না, কারণ এর মধ্যে একটা ভোটের হিসাব আছে। যতদিনে নির্বাচন হবে ততদিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র নেতারা এরা তো আর কোনোদিন রাজপ্রাসাদ থেকে আসলে নামতে পারবেন না বা নামতে চাইছেন না। তো এই অবস্থায় তাদেরকে যদি থেকে যেতে হয়, এবং এই উপদেষ্টা পরিষদকেও মনে রাখবেন, এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব, এই উপদেষ্টা পরিষদকেও আসলে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় রাজপ্রাসাদেই থেকে যেতে হবে। তো এই ব্যবস্থা করতে হলে নির্বাচনের আগে এদেরকে রাজনীতি আসলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল মুক্ত করতে হবে। দেখেন 2008 সালের নির্বাচনের হিসাব যদি নেই, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এর বেশি, বিএনপি ভোট পেয়েছিল 32%-এর বেশি। এখন যদি ধরেও নেই যে দুই দলেরই মোটামুটি 35% ভোট আছে এখন বাংলাদেশে, তাহলে এই 70% ভোটের যারা মালিক, এই 70% ভোট যাদের ব্যালট বাক্সে যাওয়ার কথা, তাদেরকে রাজনৈতিক ময়দান থেকে দূরে না ফেলে, নির্মূল না করে, নিশ্চিহ্ন না করে আসলে নির্বাচনের মাঠে আসতে পারবে না এই ছাত্ররা। 2008 সাল থেকে আমরা জানি যে বেগম খালেদা জিয়া সে সময় তার দুই ছেলের মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা ছাড়া কিছুতেই নির্বাচনে রাজি হন নাই। 15 বছরের আওয়ামী লীগের আমলে 2018 ছাড়া আর কোনোবার তাদেরকে নির্বাচনে আনা যায় না, কারণ তারা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, মানে যদি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা না থাকে, নির্বাচন থেকে কিছু পাওয়ার যদি প্রত্যাশা না থাকে, তাহলে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই নির্বাচনে দ্বিতীয় দল বা তৃতীয় দল তো প্রশ্নই ওঠে না, দ্বিতীয় দল হওয়ার জন্যও মানসিকভাবে প্রস্তুত নয়, এবং তারা কোনোভাবেই নির্বাচনে যেতে তখন রাজি হয় না। কারণ মনে রাখতে হবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া, জয় ছাড়া বেগম খালেদা জিয়ার নিজের কিংবা তার পুত্রের, বিশেষভাবে তার বড় পুত্রের দেশে ফিরতে পারার, তারেক রহমানের দেশে ফিরতে পারার কোনো সম্ভাবনা নাই। কাজে একদিকে বিএনপির নেতাকর্মীরা এই ডেভিল হান্টে মার খাবেন, মারা পড়বেন, অন্যদিকে শীর্ষ নেতৃত্ব আসলে নির্বাচনে বা এই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে বা কোনো ঝুঁকি নিতে রাজি হবে না। কাজেই আগামী কয়েক মাস ধরে আমরা আসলে দেখব বিএনপি 15 বছর শেষে আবারও যৌথ বাহিনীর চাপে, রাজনৈতিক ময়দানের চাপে শেষ পর্যন্ত একটা বহু বিভক্ত, বহুভাবে ভীত একটি দলে পরিণত হবে, এবং এই কোণঠাসা দলটি আসলে ঘুরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসতে পারার সম্ভাবনা খুবই কমে যাবে। এই অবস্থায় শেষ পর্যন্ত কবে নির্বাচন হবে সে বিষয়ে তারা নেই দুটো পক্ষে। একটি পক্ষ আপাতত জামায়াতে ইসলামী প্রস্তুত 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে যেতে, কিন্তু জামায়াতে ইসলামীর কোনো তাড়া নেই, কারণ এই যে পথ পরিষ্কার করা, আওয়ামী লীগ এবং বিএনপি 35-70ও যদি ধরে নেই এই দুই রাজনৈতিক দলের নির্বাচনী ভোটের পরিমাণ, তাহলে এই 70-80 ভাগ ভোট আগে খালি হলে তারপর জামাতে ইসলামী রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে, ভোটের ময়দানে আসলে অঙ্কটা অনেক সহজ হয়। এবং আপনাদের মনে রাখতে হবে, জামায়াতে ইসলামীর ভোট বাড়াতে হলে বিএনপিকে এ পথ থেকে সরে দাঁড়াতে হবে, সরিয়ে দিতে হবে। কাজেই এই সময়টুকু জামায়াতে ইসলামী দিতে চায় যখন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে মাঠ থেকে সরানোর পুরো কার্যক্রমটাও শেষ হবে এবং বিএনপির অনেক নেতাকর্মী
জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। কেউ কেউ হয়তো এই ছাত্ররা যদি রাজনৈতিক দল শেষ পর্যন্ত গঠন করেন, সেই ছাত্রদের রাজনৈতিক প্রক্রিয়াতেও অংশ নেবেন, এবং সমর্থকদের অনেকে হয় ভোটদানে বিরত থাকবেন অথবা ভোট দিলে জামায়াতে ইসলামীকে দেবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জুলাই আগস্টে এই অভ্যুত্থান এবং এই সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছে, রেজিম চেঞ্জের ঘটনা ঘটেছে, সেই ঘটনাটিকে একটা পূর্ণ মাত্রা দিতে, এই অবস্থায় বাংলাদেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে তা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আসলে কবে নির্বাচনের পথে হাঁটবে, আমার মনে হয় তা বলা খুবই মুশকিল। কারণ এই ডেভিল হান্ট, এই উইচ হান্টিং, এই প্রতিপক্ষকে নিধন যজ্ঞ শেষ হবে না সহজে।